এক হাঁচকা টানে স্নিগ্ধাকে বিছানার উপর ছুঁড়ে ফেলল আবরার। পরনে লাল টুকটুকে বেনারসি মরানো। স্নিগ্ধার আপাদমস্তক হলুদের গন্ধে মোমো করে ঘুরছে একেবারে। কয়েক ঘন্টা আগেই আবরারের সহিত বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে স্নিগ্ধা। নিজের নামের সাথে আবরারের নাম সারা জীবনের জন্য জুড়ে গিয়েছে তার। তবে এইরূপ আকস্মিকভাবেই ছুঁড়ে ফেলার দারুণ খাটের সহিত পায়ে বেঁধে ভীষণ রকম ব্যথা লেগেছে স্নিগ্ধার। তবুও আবরারের ভয়ে মুখ থেকে কোনোরূপ আওয়াজ বের করল না সে। কান্না ভেজা মুখ নিয়ে ফিরে তাকালো রক্তচক্ষু নিক্ষেপ করে থাকা আবরারের দিকে। স্নিগ্ধা তাকানোর মাত্রই ঝুঁকে গিয়ে ওর চুলের মুঠি ধরে দাঁড় করালো আবরার। এবার আর নির্বিকার থাকতে পারল না স্নিগ্ধা। ব্যথায় কুঁকিয়ে উঠল সে। কাঁদতে কাঁদতে বলে উঠল, ব্যথা লাগছে, ছাড়ুন। ব্যথা লাগার জন্যই তো ধরেছে। কেন এমন করছেন আমার সাথে? কি ক্ষতি করেছি আমি আপনার? আমি করছি নাকি তুমি করছো? যা হয়েছে চুপচাপ মেনে নাও। মরে গেলেও না, আপনার মতো লোককে নিজের স্বামী বলে কখনোই মেনে নেব না আমি। এবার রাগে আগের থেকেও জোরে স্নিগ্ধার চুল চেপে ধরল আবরার। পুনরায় ব্যথায় কোঁকিয়ে উঠল স্নিগ্ধা। এত জেদ? তুই এখন আমাকে চিনে উঠতে পারিস না। এই আপনার ফাহাদ চৌধুরী ভালোর ভালো, খারাপের খুব খারাপ। আপনিও আমাকে চেনেন না। গরিব ঘরে মেয়ে হয়েছি বলে ন্যূনতম আত্মসম্মান নেই, এটা ভাবতে যাবেন না। তোর সব আত্মসম্মান আমার পায়ের কাছে এসে ঠেকবে, বুঝেছিস? একটা কথা কান খুলে শুনে রাখ। একটু আগে যে কাজটা করলি বাইরে, সেটা দ্বিতীয়বার করার আর দুঃসাহস দেখাস না। তবে আমার ভয়ানক রূপটাই দেখবি তুই। আজ থেকে আমি আর এই ঘর তোর পৃথিবী। ভুলও এর বাইরে পা রাখার চেষ্টা করতে যাস না। একেবারে কেটে টুকরো টুকরো করে দেব। কথাটা বলেই আবারও স্নিগ্ধাকে বিছানার উপর ফেলে দিল আবরার। গায়ের পাঞ্জাবির বুকের ওপর দিকে দুটো বোতাম খুলে নিল। তারপর পুনরায় তাকালো স্নিগ্ধার দিকে। ওপর হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে স্নিগ্ধা। এই পর্যায়ে খানিকটা দয়া অনুভূতি হলো আবরারের। বেশ শান্ত স্বরেই বলে উঠল, চুপচাপ ফ্রেশ হয়ে এসো, রাতের খাবার আমার সাথে খাবে। কথাটা বলার শেষেই আর দাঁড়ালো না আবরার। রুম থেকে বেরিয়ে পড়ল। ওইদিকে দরজার দিক থেকে চোখ সরিয়ে অনবরত কান্নায় ভেঙে পড়ল স্নিগ্ধা। দরজার বাইরে আসতেই সামনে তনোয়াকে দেখে দাঁড়িয়ে পড়ল আবরার। পরক্ষণে ভ্রু কোঁচকালো নিজের। আপনি এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলেন? জবাবে মাথা নিচু করে নিল তনয়া। কি হলো, আরে পাচ্ছিলেন? উত্তর দিন। আবরারের বাজখাই ধমকে একেবারে কেঁপে উঠল তনয়া। ভয়ার্ত গলায় কাঁপতে কাঁপতে বলে উঠল, আপনি সত্যি মেয়েটাকে বিয়ে করেছেন? তনোয়ার থেকে মুখ ফিরিয়ে হেসে উঠল আবরার, রাগ মিশ্রিত হাসি। আপনি আমাকে প্রশ্ন করছেন? আমার কথার জবাব না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করছেন? দারুণ তো। দেখুন, আমি আপনার স্ত্রী, এটা আমার সংসার। সেখানে আপনি একটা মেয়েকে নিয়ে এসেছেন। মেয়েটাকে কে বা কি জন্য এনেছে সেসব আমি জানতেই পারি। ও তাই নাকি? বেশ, ঠিক আছে। ওর নাম স্নিগ্ধা, আমার বিবাহিত স্ত্রী, এবং বিয়েটাও আজই হয়েছে আমাদের। এখন থেকে এটা ওর বাড়ি। আশা করছি আর কিছু জানার নেই আপনার। এই জাস্ট চুপ। হ্যাঁ, এটা আমার বাড়ি। আমি যাকে খুশি তাকে আনতে পারি। যদি ইচ্ছে হয় তবে সতী নিয়ে সংসার করুন, না হলে রাস্তা মাপুন। আই ডোন্ট কেয়ার। সামনে থেকে শুনুন এবার। কথাগুলো একদমে শেষ করে তনোয়ার দিকে তাকালো আবরার। দুই গাল বেয়ে সরল রেখার মতো পানি গড়াচ্ছে তার। এবার প্রচণ্ড বিরক্তি এসে চেপে ধরল আবরারকে। এই এসব ন্যাকা কান্না নিজে রুমে গিয়ে করুন। আমি সরতে বলেছি আপাতত। আই সেড গো। নির্বিকার ভাবে কাঁদতে কাঁদতে আবরারের সামনে থেকে নিজের ঘরের উদ্দেশ্যে দৌড়ে চলে গেল তনয়া। বিষয়টা একটুকু প্রভাব ফেলল না আবরারের ওপর। এগিয়ে গিয়ে ডাইনিং টেবিলের ওপর রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিল সে। হাতে উঠিয়ে পুরো এক চুমুকে শেষ করে নিল সেটি। ইতিমধ্যেই পকেটের মধ্যে ফোনের রিংটোন বেজে উঠেছে আবরারের। গ্লাসটা রেখে ফোন বের করে সামনে উঁচিয়ে ধরল।
স্ক্রিনের নাম্বারটাতে একবার চোখ বুলিয়ে নিয়ে এগিয়ে গিয়ে স্নিগ্ধার রুমের দরজায় অতি সন্তর্পণে বাইরে থেকে আটকে দিল সে। এবার রিসিভ করে ফোন কানে ঠেকালো আবরার। মুহূর্তেই ওপাশ থেকে ভেসে এলো একজন মধ্যবয়সী পুরুষের ভাঙা গলার আওয়াজ। হ্যালো ছোট সাহেব, জি বলুন। আপনার কি পৌঁছে গেছেন সাহেব? না মানে স্নিগ্ধার মা চিন্তা করছিল খুব। হ্যাঁ, কিছুক্ষণ আগেই পৌঁছেছে। আর আপনাদের এত চিন্তা করার কি আছে বলুন তো? মেয়েকে বিয়ে দিয়েছেন, জলাতে ফেলে দেননি। আপনাদের মেয়ে আমার কাছে নিরাপদেই থাকবে এবং সব থেকে ভালো থাকবে। সে আমরা জানি সাহেব, তবু বাবা মায়ের মন তো। আর কিছু বলবেন? জি মানে একবার যদি মেয়েটার সাথে কথা বলতে পারতাম। আসলে প্রথমবার এতটা জার্নি করেছে তো এসেই ঘুমিয়ে পড়েছে। উঠলামই বলবো। ঘুমিয়ে পড়েছে? ও কি খুব কান্না করেছিল সাহেব? জি না, কাঁদতে যাবে কেন? ওসব ছাড়ুন। আপনার আর কিছু বলার আছে মজিদ? না মানে সাহেব নেই। ঠিক আছে, রাখুন তাহলে। লাইন কাটতেই কান থেকে ফোন নামালো মজিদ। মুখের মলিনতা এখনো কাটেনি তার। কলিজার সমতুল্য সন্তানকে শ্বশুরবাড়ি পাঠালো। বাবা মায়ের ছটপটানি পৃথিবীর কারোরই বোধগম্য হয় না। মজিদের বিষণ্ণ ভাব দেখে ওনার দিকে এগিয়ে এলেন মিনা। মেয়েটার সাথে কথা হলো? জবাবে পেছন ফিরে তাকালেন মজিদ। পূর্বের থেকেও মলিন হয়ে এসেছে তার মুখমণ্ডল। না। কি বললো? ঘুমিয়ে পড়েছে। ও হতে পারে, এতটা পথ কখনো যায়নি তো, ক্লান্ত হয়ে গিয়েছে হয়তো। হুম। মন খারাপ করো না, পরে না হয় কথা বলে নিও। উত্তর দিলেন না মজিদ। আগের মতোই মাথাটাকে নিচু করে রাখলেন। কি ভাবছো? মেয়েটা সুখী হবে তো? নিশ্চয়ই হবে। রাজপুত্রের মতো মেয়ে, জামাই, তার উপর কত টাকা পয়সার মালিক বলো তো। টাকা দিয়ে কি আর সুখ কেনা যায় বলো? তা হয়তো যায় না, তবে 3 বেলা পেট পুরে খেতে তো পারবে। আমাদের মতো অভাবে তো আর থাকতে হবে না বলো। এবারও চুপ করে রইলেন মজিদ। মেয়েটার মুখটা ভীষণ মনে পড়ছে ওনার। যাবার সময় কি কান্নাটাই না করেছিল তাকে জড়িয়ে। ভবিষ্যতে আল্লাহ যা করবেন তা ভালোই হবে, এটাই ওনার ভরসা এখন। অন্যদিকে কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে এসেছে স্নিগ্ধার। সকাল থেকে পেটে একটি দানা অবধি পড়েনি তার। পানি খাবার উদ্দেশ্যে বালিশ থেকে মাথা ওঠালো স্নিগ্ধা। তবে কক্ষের কোথাও পানি না দেখে আশাহত হলো সে। তবে সব কিছুর মাঝেও বিছানার পাশে রাখা টেবিলের ওপর একটা ল্যান্ড ফোন দেখতেই এক ক্ষীণ আলোতেই চকচক করে উঠল স্নিগ্ধার মুখমণ্ডল। ধরপড় করে উঠে পড়ল সে। চোখ মুছে ফোন উঠিয়ে কয়েকটা বোতাম চেপে ডায়াল করতে শুরু করলো নিজের বাবার নম্বরে। তবে সে আশাতেও ভাটা পড়ল তার। ফোনের নিচে লাগানো তারটা কাটা। খেয়াল করতেই হতাশ হলো স্নিগ্ধা। তার মানে পুরো 8 ঘাট বেঁধেই এখানে আনা হয়েছে তাকে। ধূপ করে হাত থেকে ফোনটা পড়ে গেল স্নিগ্ধার। চোখের পানিগুলো আবারও সারিবদ্ধ হয়ে পড়তে শুরু করলো। পুনরায় গলা ফাটিয়ে কান্নায় ভেঙে পড়ল স্নিগ্ধা। তার মুখ থেকে ক্রমাগত অস্পষ্ট সুরে বের হতে শুরু করলো। হে তুমি আমায় কোথায় পাঠালে বাবা? সারাদিনের ব্যস্ততা শেষে বাড়ি ফিরল আবরার। সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই ড্রয়িং রুমের সোফার সাথে মাথা এড়িয়ে বসে থাকা তনয়াকে দৃষ্টিগোচর হলো তার। প্রতিদিনকার মতো আজকেও আবরারের জন্য তনোয়ার অপেক্ষা করার এই ব্যাপারটা কোনো নতুনত্ব নয়। বরাবরের মতোই এতে বিরক্ত বোধ করল আবরার। তার দৃষ্টিতে এটা শুধুমাত্র আদিক্ষেতা। আবরারের উপস্থিতি টের পেতেই ধরফর করে উঠে দাঁড়ালো তনয়া। শাড়ির আঁচলটাকে পিঠের সাথে ভালো করে টেনে নিয়ে ধীর গলায় বলে উঠল, আপনি এসেছেন, যান ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বাড়ছি টেবিলে। কথাটা বলেই সামনের দিকে এগোতে ধরল তনয়া। তবে 2 পা এগোতেই পেছন থেকে ডেকে উঠল আবরার। শুনুন। আবরারের গলার আওয়াজে বেশ ভালো লাগা কাজ করলো তনয়ার। উৎফুল্ল মন নিয়ে পিছু ফিরল সে। জি। স্নিগ্ধা খেয়েছে কিছু? আবরারের এমন কথাই মলিন হয়ে এলো তনয়ার মুখমণ্ডল। মুখের স্মিত হাসি উবে গেল নিমিষেই। চোখের কোঠর ভরে আসা পানিগুলো গড়িয়ে পড়া আটকাতে মাথা নিচু করে নিল সে।
কই বিয়ের 1 বছরে কখনোই তো আবরার জিজ্ঞেস করেনি সে খেয়েছে কিনা। সে তো ভেবেছিল মানুষটাই এমন, মেয়েদের ভালো লাগা খারাপ লাগার মূল্য দিতে জানে না, কিংবা জানে না খেয়াল রাখতে। কিন্তু না, আজ নতুন বউ পেয়ে সব নিয়ম পাল্টে এসেছে। তবে কি সব অনিয়ম তার বেলাতেই ছিল? অন্যদিকে নিজের কথার উত্তর না পেয়ে কপাল কুঁচকে নিল আবরার। কি হলো? কিছু জিজ্ঞেস করেছি আপনাকে। জি, শুনেছি। শুনেছেন? উত্তর কে দেবে? আমি জানি না ও খেয়েছে কিনা, তাছাড়া এই নিয়ে আমার কোনো আগ্রহ নেই। কথাটা বলে দিয়েই আর দাঁড়ালো না তনয়া, উল্টো ঘুরে হাঁটা ধরলো সামনের দিকে। মুখের উপর এমন কাটকাট জবাব পাওয়ার চেয়াল শক্ত করে এলো আবরারের। এই মেয়ের এত সাহস, তার সামনে এমন কথা বলে? তবে এই মুহূর্তে তনয়াকে শিক্ষা দেওয়ার থেকেও স্নিগ্ধার কাছে যাওয়া বেশি জরুরি বলে মনে হলো আবরারের। সে দুপুর থেকে একবারও তার পরিটাকে দেখা হয়নি যে। দরজা খোলার শব্দ পেয়ে খানিকটা ঘাবড়ে গেল স্নিগ্ধা। চোখ মুছে হকচকানো দৃষ্টি নিক্ষেপ করলো সেই দিকে। কে এসেছে বোঝার আগেই ঘরের আলো জ্বলে উঠল তার। মুহূর্তে আবরারের মুখটা স্পষ্ট হয়ে এলো তার সামনে। খাবার ভর্তি প্লেট আর পানি নিয়ে তার পাশে দাঁড়িয়ে রয়েছেন একজন পুরুষ সার্ভেন্ট। লোকটিকে ইশারা করতেই খাবারের ট্রেটা এগিয়ে এসে টেবিলের ওপর রেখে দিলেন তিনি। এরপর নতজানুভাবে বেরিয়ে গেলেন রুম থেকে। লোকটি প্রস্থান নিতেই দরজা লক টেনে দিল আবরার। হাসি মুখে এগিয়ে এসে বসলো স্নিগ্ধার মুখোমুখি। মুহূর্তেই মুখ অন্যদিকে ফিরিয়ে নিল স্নিগ্ধা। ব্যাপারটা আবরারের ইগোতে কিঞ্চিত প্রভাব ফেললেও পরক্ষণে রাগকে দমিয়ে হেসে উঠল সে। রাগ করেছো পরি? সারাদিনে তোমার খোঁজ নেই বলে? আসলে হুট করে একটা আর্জেন্ট কাজ পড়ায় এতটা ব্যস্ত ছিলাম আজ। তবে এরপর আর এমন হবে না। আবরারের কথায় আগ্রহ দেখালো না স্নিগ্ধা। পূর্বের মতোই মুখ শক্ত করে অন্যদিকে তাকিয়ে বসে রইল সে। এবার ওর দিকে আরেকটু এগিয়ে এলো আবরার। ট্রে থেকে খাবারের প্লেটটা হাতে নিতে নিতে বলতে লাগলো। তোমার নিশ্চয়ই ভীষণ খেতে পেয়েছে। অবশ্য পাওয়ারই কথা, সারাদিনে দাঁতে একটা দানাও কাটনি তুমি। যদিও এর জন্য আমি দায়ী। আমার তোমার খেয়াল খুঁজে ছিল প্রথম দিন, তো তাই একটু ভুল হয়ে গেল। পরের থেকে আর এমন হবে না, বললাম না? মাংস তরকারির সাথে ভাত মেখে এবার স্নিগ্ধার সামনে উঁচিয়ে ধরল আবরার। নাও, খেয়ে নাও। বিরক্তি দেখালো না স্নিগ্ধা। যেখানে আবরারকে দেখা মাত্রই রাগে শরীর জ্বলছে তার, সেখানে সেই লোকের হাতের খাবার খেতেও ঘৃণা অনুভূতি হচ্ছে। কি হলো পরি? খাবার ধরে আছি তো, খাও। দেখো, আমি এখন অব্দি খাইনি। ভেবেছি এক প্লেটে খাবো দুজন, ভালোবাসা বাড়বে এতে, বুঝলে? এবার যেন মুহূর্তে তেতে উঠল স্নিগ্ধা। এক ধাক্কায় আবরারের হাতের ভাত ফেলে দিল মেঝেতে। ভালোবাসা? কিসের ভালোবাসা? আপনার আর আমার মধ্যে কখনো ভালোবাসা হতেই পারে না। আপনি একটা মিথ্যেবাদী। আর পুরোটা শেষ করার আগেই রাগে বাম হাত দিয়ে স্নিগ্ধার চেয়াল চেপে ধরল আবরার। তোর এত বড় স্পর্ধা, তুই আপনার ফাজ চৌধুরীর হাতের খাবার ফেলে দিস? আবরারের হাত ছাড়াতে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে যাচ্ছে স্নিগ্ধা। ব্যথায় গাল যেন ছিঁড়ে যাচ্ছে তার। তবুও কোনো রকম মুখ থেকে মৃদু আওয়াজ বের করে বলে উঠল, লাগছে, ছাড়ুন আমায়। স্নিগ্ধার মুখের ভঙ্গিমা দেখেই হাত সরিয়ে নিল আবরার। চোখ বন্ধ করে লম্বা এক নিঃশ্বাস নিয়ে রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো খানিকক্ষণ। এরপর শান্ত স্বরেই বলে উঠল, দেখো, আমাকে রাখিও না, চুপচাপ খেয়ে নাও। আমি আপনার হাতে খাবো না। আরেকবার বলবো পরি, হা করো। এবারও আগের মতো একইভাবে বসে রইল স্নিগ্ধা। উঠে এসে আবারও স্নিগ্ধার গাল জোরে চেপে ধরল আবরার। এবার জোরপূর্বক স্নিগ্ধার মুখকে হাঁ করিয়ে অন্য হাত দিয়ে এক লোকমা খাবার পুড়ে দিল সেখানে। খাবার মুখে পুড়ে দিয়ে এসে আবার নিজের জায়গায় বসে পড়ল আবরার। ফোঁস করে এক নিঃশ্বাস নিয়ে পুনরায় খাবার মাখায় মনোযোগ দিল সে। খাবার চিবোতে থাকা অবস্থাতেই ডুকরে কেঁদে উঠল স্নিগ্ধা। কাঁদতে কাঁদতেই একদিনে চোখের নিচে চামড়া ছিলে গিয়েছে তার। যার দরুন এক ফোঁটা নোনা অস্ত্র গোড়াতেই জ্বলে উঠল জায়গাটিতে। তবু এমন ব্যথা বড়ই ক্ষীণ মনে হলো স্নিগ্ধার। অন্তত যেই রক্তক্ষরণ তার ভেতর হচ্ছে তার তুলনায় যে
এ কিছুই নয়। তবে এবার নির্বিকার থেকে বেশ শান্তভাবেই খেয়ে নিতে শুরু করলো স্নিগ্ধা। একদিকে এক লোকমা তাকে খাওয়াচ্ছে আবরার, তো অন্য লোকমা নিজে খেয়ে নিচ্ছে। খাওয়া শেষে অনেক যত্ন নিয়ে নিজের হাত দিয়ে স্নিগ্ধার মুখটাকেও মুছিয়ে দিল আবরার। কি লক্ষ্মী মেয়ের মতো খাবার খেলে। এরকমটা শুরুতে করলেই পারতে। কেন বারবার ইচ্ছে করে আমাকে রাগাও বলো তো? জবাব দিল না স্নিগ্ধা, শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল আবরারের দিকে। পুনরায় আবরার নিজের থেকেই বলে উঠল। খাওয়া শেষ, ঘুমিয়ে পড়ো এবার। ঝুঁকে এসে স্নিগ্ধার কপালে চুমু এঁকে দিল আবরার। এতে যেন ঘৃণায় তেতো হয়ে এলো স্নিগ্ধার পুরো শরীর। তবুও বিন্দুমাত্র প্রকাশ করল না সে। প্রকাশ করলেই যে কোনো ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হবে কে জানে। স্নিগ্ধাকে শুইয়ে দিয়ে বুক সমান কাঁথা টেনে দিল আবরার। মুচকি হেসে রুমের আলো নিভিয়ে দিয়ে বেরিয়ে পড়ল সে। তবে এবারও দরজাটা বাইরে থেকে টেনে দিয়েছে আবরার। আবরার বেরিয়ে যেতেই স্বস্তির এক নিঃশ্বাস নিল স্নিগ্ধা। যাক, লোকটা এই রুমে শোবে না আজ, এটাই ওর নিশ্চিন্তে। একটা দিন অন্তত ও বেঁচে গেল পশুর আক্রমণ থেকে। নিজের রুমে এসে তাড়াহুড়ো করে বিছানায় শুয়ে পড়ল তনয়া। চোখের পানি বাঁধ মানছে না তার। এতক্ষণে আবরার তার স্নিগ্ধার ঘটে যাওয়া সব কর্মকাণ্ডই লুকিয়ে লুকিয়ে দেখেছিল সে স্নিগ্ধার রুমের জানালা দিয়ে। আবরার কত যত্ন নিয়ে খাইয়ে দিচ্ছিল মেয়েটাকে, আজ অবধি এর তিল পরিমাণও যত্ন তাকে করেনি। আর মেয়েটা কত বড় বোকা যে ভালোবাসা পাওয়ার জন্য সে নিজে ছটফট করছে, সেই ভালোবাসা পেয়েও পায়ে ঠেলছে ওই মেয়ে। এটাই বুঝি ভাগ্য? কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও সেটা চায় না। ভাবতে হেসে উঠল তনয়া। ততক্ষণে রুমে প্রবেশ করেছে আবরার। উপস্থিতি টের পেতেই চোখ বন্ধ করে ঘুমানোর ভান ধরে রইল তনয়া। এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে চুপচাপ তনয়ার পাশে এসে শুয়ে পড়ল আবরার। প্রচণ্ড শীতেও এসির হিম বাতাস উপভোগ করা তার অন্যতম অভ্যাস বলা যায়। টান টান হয়ে ওপরের দিকে মুখ করে শুয়ে রইল আবরার। পাশে ঘুমিয়ে থাকা তনয়ার দিকে ভ্রু কুঁচকে তাকালো একবার। তনয়ার চোখের পাতা কাঁপতে দেখে বুঝতে পারল ঘুমায়নি তনয়া, ঘুমের ভান করছে মাত্র। বিষয়টাতে বেশ মজা উপভোগ করলো আবরার। বলে উঠল। এই পর্যায়ে চট করে চোখ খুলল তনয়া। হয়তোবা ধরা পড়েছে সে। আবরারের কথার জবাবে তার ভীষণ বলতে ইচ্ছে করলো, যার কপালে সতীন এসেছে তার কি আর ঘুম আসে? তবুও মনের ইচ্ছেকে দমিয়ে নিল তনয়া। বলল, না, ঘুমোয়নি। কিছু বলবেন? আমি জানি অকারণে তো আর আপনাকে ডাকিনি। তাও ঠিক, বলুন কি বলবেন। এবার থেকে একা ঘুমানোর অভ্যাস করে নিন। কেন? কাল থেকে ও ঘরে থাকবো আমি আমার স্ত্রীর সাথে। এই রূপ কথাই বুকের মধ্যে ধক করে উঠল তনোয়ার। গলার মধ্যে দলা পাকানো কান্নাগুলো উপড়ে আসতে শুরু করলো। শেষমেশ এও তার কপালে ছিল। যদিও আবরারের রাগকে ভীষণ ভয় লাগে তনোয়ার, তবুও সাহস করে বলেই উঠল, ওই মেয়েটা আপনার স্ত্রী হলে আমি কে? আপনি আমার স্ত্রী।